মুভি শুরুতেই রাশিয়ার একটি ভয়ানক জেলের মাটির নিচে কয়েদিদের মধ্যে হওয়া একটা ফাইটিং কম্পিটিশন দেখানো হয়। এরই মধ্যে দেখা যায় 3 থেকে 4 জন গার্ড মিলে একজন কয়েদিকে শিকল পরিয়ে সেই জায়গায় নিয়ে এসেছে। তার নাম ছিল ক্রাশার। গার্ডের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছিল যে ক্রাশার কতটা শক্তিশালী। ক্রাশার সেই জায়গায় আসা মাত্রই সেখানে থাকা বাকি সব কয়েদিরা তার নাম ধরে চিয়ার্স করতে শুরু করে দেয়। দেখা যায় সেই জেলের জেলার ক্রাশারকে হারানোর জন্য একজন নতুন ফাইটারকে নিয়ে আসে। এরপর গার্ডরা ক্রাশারের শিকল খুলে দেয় আর সে সোজা রিংয়ের ভিতরে গিয়ে ফাইটারের মুখোমুখি হয়। সেই ফাইটার অনেক চেষ্টা করতে থাকে ক্রাশারকে হারানোর জন্য, কিন্তু ক্রাশারের এই লোহার মতো শরীরে যেন কোনো কিছুরই আঘাতে প্রভাব পড়ছিল না। তার এতে কিছুই হচ্ছিল না। উল্টো ক্রাশার সেই ফাইটারকে ঘুষি মেরে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জায়গায় মেরে ফেলে। এর পরের সিনে ইউরি বয়কা নামের একজন লোককে দেখানো হয়, এই গল্পের মেইন ক্যারেক্টার। এখানে জানা যায় বয়কা একজন জেল পালানো আসামি, সেই সাথে বয়কা একজন ভয়ানক জেল ফাইটারও বটে। বয়কা তার জীবনে অনেক খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল, তবে সে সবসময় চাইতো জেল ফাইটারদের মধ্যে চ্যাম্পিয়ন হতে। আর সে রাশিয়ার জেল থেকে পালিয়ে ইউক্রেনে চলে গিয়েছিল, আর সেখানে সে মাটির নিচের সেই জেলগুলোর ফাইটিং কম্পিটিশনে যোগ দিত। দেখা যায় বয়কা সেই কম্পিটিশনে তার বিপক্ষর ফাইটারকে মেরে মেরে হারিয়ে দেয়, আর কম্পিটিশনটা উইন হয়ে যায়। সবাই তার ফাইট দেখে উল্লাস করছিল। ফাইট শেষে বয়কাকে দেখা যায় সে একটা চার্চের মধ্যে ঢুকেছে। এরপর সে ওই গির্জায় অনেকগুলো বাইবেল দান করে। এরই মধ্যে সেই গির্জার ফাদার সেখানে চলে আসে আর বলে, তোমার সাহায্য ছাড়া এই চার্চটি কোনোদিনও তৈরি হতে পারতো না। তবে আমি তোমাকে সবসময় একটাই কথা বলি, তুমি যদি মুক্তি চাও তাহলে এই আন্ডারগ্রাউন্ড খেলাগুলো বাদ দিয়ে দাও, এগুলো অপরাধ। আমি সবসময় এটাই চাই যে তুমি সবসময় সঠিক পথে চলো। কিন্তু বয়কা কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। অন্যদিকে বয়কার ম্যানেজার তার কাছে এসে বলে সে ইউরোপিয়ান মিক্সড মার্শাল আর্টের টুর্নামেন্ট ব্যাপারে জানতে পেরেছে। সে আরও জানায় সেখান থেকে কিছু লোক এখানে এসেছে, আর কোনোভাবে তারা বয়কার পারফরমেন্সে খুশি হলে সে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। এরপর দেখা যায় বয়কা ভিক্টর নামের একজন ফাইটারের সঙ্গে নেমেছে। প্রথমে তো ভিক্টর বেশ ভালোই পারফরমেন্স করছিল, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় বয়কার আবেগ আর শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। সে এসে ভিক্টরকে একটা জোরে লাথি মেরে বসে, আর এক লাথিতেই ভিক্টর মাটিতে পড়ে যায়, তার মাউথগার্ড নিচে পড়ে যায়। তাও সে আবারও কোনোভাবে উঠে পড়ে আর বয়কার সঙ্গে ফাইট করতে শুরু করে। কিন্তু বয়কা খুবই প্রফেশনালভাবে তাকে এক ঘুষিতে নিচে ফেলে দেয় আর বলতে থাকে, তুমি আর পারবে না ভিক্টর, হার মেনে নাও। কিন্তু দেখা যায় ভিক্টর রেগে আবার উঠে বয়কার উপরে আঘাত করতে শুরু করে, আর এইবার বয়কাও ভীষণ জোরে এক পাঁচ মেরে তাকে হারিয়ে দেয়, আর সে সাথে সাথে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর বয়কা এই কম্পিটিশনে উইন হয়ে যায়। সবাই তার নাম ধরে চিৎকার করে আর চিয়ার্স করতে শুরু করে। এরপর দেখা যায় সেই টুর্নামেন্টে এজেন্টরা বয়কার কাছে আসে দেখা করার জন্য। তার জানা মতে আর 2 সপ্তাহ পর সেই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তারা আরও জানায় যদি কোনোভাবে সে ওই টুর্নামেন্টে উইন হয়ে যায় তাহলে তার জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এরপর তাকে এই ম্যাচ জেতার জন্য অনেকগুলো টাকা দেয়। এরপর বয়কা যাওয়ার সময় দেখতে পায় ওই ফাইট করার কারণে ভিক্টরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তাকে লোকজন ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তবে দেখা যায় ভিক্টর হাসপাতালে নেওয়ার আগেই সেখানে মারা যায়। এই কথা জানতে পেরে বয়কা ভেঙে পড়ে, তার ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। পুরো রাত তার মাথায় সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এমনকি তার বারবার ফাদারের বলা সেই কথাগুলো মনে পড়তে শুরু করে, কারণ ফাদার তাকে বলছিল সে যদি সঠিক পথ বেছে না নেয় তাহলে উপরওয়ালা তার উপরে অসন্তুষ্ট হতে পারে। পরদিন সকাল হলে বয়কা সোজা গ্রিলকে গিয়ে জিজ্ঞাসা করে ভিক্টরের কথা। সে জানায় ভিক্টর তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল, যে কারণে সে গতকালই প্রাণ হারিয়েছে। সে আর বেঁচে নেই, কিন্তু এতে তার কোনো দোষ নেই, কারণ সব ফাইটাররাই নিজেদের প্রাণ বাজি রেখে তারপরে ফিল্ডে আসে। এসব শুনে বয়কা মন থেকে ভেঙে পড়ে। সে গ্রিলকে জিজ্ঞাসা করে ভিক্টরের কি কোনো ফ্যামিলি আছে। এই কথা শুনে গ্রিল তখন বয়কার হাতে ভিক্টরের ব্যাগটি ধরিয়ে দেয়। এরপর বয়কা সেই ব্যাগটি খুলে সেখানে একটা চিঠি দেখতে পায়, আর সেই সঙ্গে একটা ছবিও দেখতে পায়, যেখানে ভিক্টরের সঙ্গে তার স্ত্রীর ছবি ছিল। এরপর সে যখন ওই চিঠিটা পড়ে সে ভাবতে থাকে একজন মানুষকে নয়, সে পুরো একটা আস্ত সুন্দর ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আর এখানে বয়কা আলমাকে এসব জানানোর জন্য রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ভিক্টরের স্ত্রী আলমা রাশিয়াতেই থাকে, আর সে যে কোনো উপায় নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য চিন্তা করতে শুরু করে। অন্যদিকে রাশিয়ায় দেখা যায় ভিক্টরের শেষ কাজ চলছে। সেখানে অনেক লোকজন এসেছে। সেই জায়গায় ওই শহরের সবচেয়ে নামকরা গুন্ডা জোরোবোকে দেখতে পাওয়া যায়। এখানে সে যখন আলমাকে দেখতে পায় তার মনে আলমাকে নিয়ে একটা খারাপ অনুভূতির জন্ম নেয়। কিছুক্ষণ পর দেখা যায় জোরোবো আলমার সঙ্গে কথা বলে। সে আলমাকে বলে, তৈরি হও, ভিক্টরের সাথে মিলে তুমি আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলে, তবে এখন যে পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে না যে তুমি একা এতগুলো টাকা পরিশোধ করতে পারবে। যদি তুমি আমার হয়ে যাও তাহলে এই টাকাগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই কথা শুনে আলমা বলে, কি করে আমার স্বামীর শেষ কাজের সময় এইসব তুমি বলতে পারো? তোমার মনে কি উপরওয়ালার প্রতি কোনো ভয় নেই? এই কথা শুনে জোরোবো ভালো সাজার নাটক করে আর বলে, আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করার কথাই ভাবছি, তুমি ভুল ভাবছ।
এইসব বলে সে ওই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে বয়কাকে দেখা যায় তাকে গ্রিল একটা নকল পাসপোর্ট দেয় আর জানায় তাকে একটা লোকাল গাড়িতে করে ওই নকল পরিচয় দেখিয়ে রাশিয়ায় ঢুকতে হবে। সে আরও জানায় ওই গাড়িটি বর্ডার পার করে একটা মিলিটারি চেকপয়েন্টের মধ্যে দিয়ে যাবে, তবে সেই জায়গায় কোনো ইন্টারনেট থাকবে না। আর কোনোভাবে নিজের আসল পরিচয় যদি লুকিয়ে রাখতে পারো তাহলে কেউই তোমার আসল পরিচয় সম্পর্কে কখনোই জানতে পারবে না, তুমি সেফলি চলে যেতে পারবে। বয়কা সেই নকল পাসপোর্ট নিয়ে সেই লোকাল বাসে উঠে পড়ে। এরপর একটা চেকপয়েন্টে আসলে একজন মিলিটারি সবার পাসপোর্টগুলো চেক করতে আসে। বয়কাও শান্তভাবে নিজের পাসপোর্ট সেই মিলিটারিকে দেখায়। এতে করে সেই মিলিটারি অফিসার বয়কাকে কোনো প্রকার সন্দেহই করে না আর বয়কাও কোনো ঝামেলা ছাড়াই রাশিয়ায় চলে আসে। এরপর সে একটা হোটেলে গিয়ে ওঠে। নিজের সব জিনিসপত্র সেই রুমে রেখে সে ওই চিঠি বের করে সেই ঠিকানা অনুযায়ী চলে যায় আলমার সঙ্গে দেখা করার জন্য, যেটা ছিল একটা কমিউনিটি সেন্টার। সেখানে অনেকগুলো অনাথ বাচ্চা ছিল আর বয়কা জানতে পারে আলমাই এই বাচ্চাদের দেখাশোনা করে। তবে এরই মধ্যে সেই জায়গায় জোরোবর লোকেরা এসে আলমাকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায়। তবে দেখা যায় যাওয়ার সময় আলমা এক মুহূর্তের জন্য বয়কার দিকে তাকায়। এরপর বয়কা সোজা সেই কমিউনিটি সেন্টারের গার্ডকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আর সোজা জোরোবর আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে চলে যায়। বয়কা দেখতে পায় আলমাকে দিয়ে জোরোবো ওয়েটারের কাজ করাচ্ছে। আলমা সেখানে আসা লোকদের ওয়াইন পরিবেশন করছিল। আলমা আবারও বয়কাকে সেই জায়গায় দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করে, আপনি কে আর কেনই বা আমার পিছু নিয়েছেন? বয়কা ভিক্টরের কথা বলতেই যাবে ঠিক সেই সময় জোরোবর একজন গার্ড যার নাম সালভা সে এসে বয়কাকে থামিয়ে দেয় আর আলমাকে সেই জায়গা থেকে পাঠিয়ে দেয় আর বয়কাকে সেখান থেকে টেনে সোজা গেটের বাইরে ছুঁড়ে ফেলে। অন্যদিকে জোরোবোকে দেখা যায় যে কিনা সিসিটিভি ফুটেজে এইসব দেখছিল আর তার গার্ডদের অর্ডার করে বয়কাকে মারার জন্য। আর সাথে সাথে সেখানে থাকা গার্ডরা বয়কার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে বয়কা একাই সব গুন্ডাদেরকে হারিয়ে দেয়। একটা সময় সালভা তার গান বের করে বয়কাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু বয়কা খুব হুঁশিয়ারির সাথে সেই গানটা কেড়ে সালভাকে মাটিতে ফেলে দেয়। এইসব দেখে তো এবার জোরোবো নিজেই সেই জায়গায় চলে আসে আর বয়কার ফাইটিং স্কিলের প্রশংসা করতে শুরু করে। এখানে জোরোবো বয়কাকে অফার করে তার ক্লাবের হয়ে লড়াই করার জন্য। তবে বয়কা জানায় সে এখানে কোনো প্রকার লড়াই করার জন্য আসেনি, সে শুধু আলমার সঙ্গে কথা বলতে এসেছে। এটা শুনে জোরোবো রেগে জানায় যে কেউই তার অনুমতি ছাড়া আলমার সঙ্গে কথা বলতে পারবে না। জোরোবো জানায় আলমা এখন তার দখলে আর বয়কা যদি আবারও কোনোভাবে আলমার কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে পরের বার তাকে ছেড়ে দেওয়া হবে না। আর এখানে জোরোবোর বাকি গুন্ডাদের সবার কাছেই অনেক অস্ত্র ছিল। এসব দেখে বয়কা ভালো করে বুঝে যায় যে সে কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠবে না, তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখে জোরোবো সালভাকে জানায় বয়কার উপরে নজর রাখতে। অন্যদিকে রাতের বেলা বয়কা তার পুরনো দিনের ভয়ানক সব ফাইটিং সিনগুলো স্বপ্নে দেখতে থাকে আর ওইসব দেখে ভয় তার ঘুম ভেঙে যায়। পরদিন সকালে বয়কা আবারও সেই কমিউনিটি সেন্টারে আসে। ভেতরে ঢুকতে গেলে সেখানকার গার্ড তাকে বাধা দেয়। বয়কা তখন এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সে সোজা ভেতরে চলে আসে। তারপর সে আলমার সঙ্গে দেখা করে আর ভিক্টরের লেখা সেই চিঠিটা তাকে দেয়। এটা দেখে আলমা ভাবে হয়তো বয়কা ভিক্টরের বন্ধু আর সে এত দূরে শুধুমাত্র এই চিঠিটা দেওয়ার জন্য এসেছে। চিঠিটা পেয়ে আলমা বয়কাকে ধন্যবাদ দেয়। এখানে বয়কা আলমাকে জিজ্ঞাসা করে জোরোবো কি তাকে বিরক্ত করে। আলমা জানায় সে আর ভিক্টর মিলে জোরোবোর কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল আর সেটাও শুধুমাত্র এই অনাথ বাচ্চাগুলোর দেখাশোনা করার জন্য, আর তাই এখন সেই টাকাগুলো শোধ করার জন্য তাকে জোরোবোর হয়ে কাজ করতে হয়। এখানে আলমা বয়কাকে জিজ্ঞাসা করে যে সে ভিক্টরের শেষ ফাইটটা দেখেছে কিনা। এই কথা শুনে বয়কা অনেক ঘাবড়ে যায়। তাও সে আলমাকে জানায় যে ভিক্টর শেষবার তার সঙ্গেই ফাইট করেছিল আর তারপরই সে মারা যায়। বয়কা বলতে থাকে সেটা আসলে একটা দুর্ঘটনা ছিল। সে আরও বলে সে কিছুতেই এর ক্ষতিপূরণ করতে পারবে না, তাও যদি আলমার কোনো কাজে আসতে পারে তাহলে সে নিজেকে একটু শান্তি দিতে পারবে। আর এখানে বয়কা সেই টাকাগুলো বের করে আলমাকে দেয় যেগুলো সে ভিক্টরের বিরুদ্ধে ফাইট করে উইন হয়েছিল। কিন্তু এখানে আলমা অনেকই রেগে যায়। তুমি তাহলে এই টাকার জন্যই আমার স্বামীর প্রাণ নিয়েছিলে? আমার কোনো দরকার নেই তোমার এই টাকার, তুমি আমার সামনে থেকে এখনই বেরিয়ে যাও। আমি কখনোই তোমাকে আর আমার সামনে দেখতে চাই না। বয়কাও আর কিছু বলতে পারে না, সে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোরোবোকে দেখা যায় সে নিজের ফাইটিং ক্লাবে নতুন ফাইটার খুঁজছিল, কিন্তু কোনোভাবেই সে ভালো কোনো ফাইটার খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করে সেই জায়গায় বয়কা চলে আসে আর তাকে বাধা দিতে আসা গার্ডকে ছুঁড়ে একটা টেবিলের উপরে ফেলে দেয়। আর সে এসে জোরোবোকে জিজ্ঞাসা করে তুমি আলমার কাছ থেকে কত টাকা পাও? এটা শুনে জোরোবো হাসতে হাসতে বলে আলমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া সেই টাকা তুমি সারা জীবন ইনকাম করলেও শোধ করতে পারবে না। তাই যদি বাঁচতে চাও তাহলে এই শহর ছেড়ে চলে যাও, নয়তো যে কোনো সময় মারা পড়বে। তবে বয়কা এখানে জোরোবোর কাছে একটা অফার রাখে। সে জানায় এখন থেকে জোরোবোর হয়ে ফাইটিং করবে, তবে তার বিনিময়ে আলমার সেই সব ঋণ মাফ করে দিতে হবে। তার এইসব কথায় জোরোবো রাজি হয়ে যায়। সে বলে বয়কাকে তার হয়ে 3টে ফাইট করতে হবে, আর বয়কা যদি কোনোভাবে তার চ্যাম্পিয়নকে হারাতে পারে তাহলে সে আলমার সব ঋণ মাফ করে দেবে। বয়কা সাথে সাথে রাজি হয়ে যায়, তবে সে শর্ত রাখে যে প্রতিটা ফাইটের পর তাকে কয়েকদিনের বিশ্রাম আর প্র্যাকটিসের জন্য একটা জায়গা দিতে হবে। আর এখানে দেখা যায় জোরোবো বয়কাকে তার আসল নাম ইউরি বলে ডাক দেয়।
এটা শুনে তো বয়কা অবাক হয়ে যায়। সে তো বুঝে উঠতেই পারছিল না যে জোরোবো কি করে তার আসল নাম জানতে পারলো। এখানে জোরোবো বলে, আরে কি ভাবছো, তুমি হয়তো ভালো করেই জানো এটা আমার শহর, আর এখানে আমার থেকে লুকিয়ে কেউ থাকতে পারে না, আর তোমাকে পুলিশের চিন্তা করতে হবে না। আমি যতক্ষণ তোমার পাশে আছি তারা তোমার কিছুই করতে পারবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় সালভা বলে, বস শুধু শুধু এই লোকটার পেছনে সময় নষ্ট করা কি উচিত হবে? এটা শুনে জোরোবো বলে, তুমিও দেখছি ইউরি বয়কাকে চেনো না, তবে সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তাকে চিনে ফেলবে। এরই মধ্যে দেখা যায় আলমা চলে আসে বয়কার সঙ্গে দেখা করতে। সে বয়কাকে বলে, কি ভাবছো তুমি ফাইট জিতে আমাকে কিনে নিতে পারবে? আমার কোনো ইচ্ছে নেই তোমার কোনো সাহায্য বা টাকা নেওয়ার। আমি চাই তুমি শুধু আমার থেকে দূরে থাকো। তবে বয়কা বলে, আমি তোমার থেকে কিছুই চাই না, আমি শুধু ভিক্টরের মৃত্যুর জন্য হওয়া আমার ভুলের কিছুটা সংশোধন করার জন্যই চেষ্টা করছি মাত্র, আর সেই সাথে এর মাধ্যমে আমি নিজেকেও বাঁচাতে চাই। তবে আলমা বয়কার কোনো কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। বয়কা তখন পাশের জিমে গিয়ে ফাইটিং প্র্যাকটিস করতে শুরু করে দেয়। সেখানে থাকা একটা লোক এসে বয়কাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তবে বয়কা রেগে তাকে একটা লাথি মারতেই সে মাটিতে পড়ে যায়। এরপর রাতে ফাইটিং শুরু হয়ে যায়। বয়কার সাথে বরিস নামের একজন ফাইটারের ফাইট শুরু হয়। বয়কা খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এরই সাথে বয়কা তার প্রথম ফাইটটা জিতে যায়। এরপর জোরোবো আলমাকে অর্ডার করে বয়কাকে পানি দেওয়ার জন্য। আলমাও তার কথা মতো বয়কাকে পানি দিতে আসে। এই সময় বয়কা আলমাকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো শান্তিপূর্ণ জায়গা আছে কিনা, যেখানে সে একটু রিল্যাক্স হয়ে প্র্যাকটিস করতে পারবে। এখানে আলমাও বয়কাকে জানায় যে এখান থেকে 5 মিনিট দূরে একটা জিম আছে, আর সেটা খুবই ভালো। এটা শুনে বয়কা জানায় সে ওই জায়গায় গিয়েছিল, কিন্তু সেখানকার লোকগুলো তেমন একটা সুবিধার না, তারা প্র্যাকটিসের সময় এসে তাকে বারবার ডিস্টার্ব করে। এই কথা শুনে আলমা তাকে বলে, তাহলে কালকে কমিউনিটি সেন্টারে চলে আসো, সেখানে অনেক ভালো একটা জায়গা আছে প্র্যাকটিস করার জন্য। সেই মতো পরদিন সকাল হলে বয়কা কমিউনিটি সেন্টারে চলে আসে, আর আলমা বয়কাকে ভিক্টরের প্র্যাকটিস রুমে নিয়ে যায়। বয়কা সেখানে বসে নিজের প্র্যাকটিস করতে থাকে। আর কিছু সময় পর দেখা যায় সেখানে থাকা বাচ্চারা সবাই মিলে দূর থেকে বয়কার ফাইটিং স্কিল দেখতে শুরু করে। এরই মধ্যে আলমা এসে বাচ্চাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। তবে বয়কা আলমাকে বলে, ওরা থাক, সমস্যা কি, ওরা তো হয়তো কিছুটা শিখতে পারবে। এরপর দেখা যায় রাত হলে বয়কার সাথে আজিরো এবং তার ভাই এই দুইজনে তার সঙ্গে ফাইট করতে শুরু করে। প্রথমে মনে হচ্ছিল যে বয়কা হেরে যাবে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় বয়কা তাদের দুইজনের উপরে ভারী হয়ে পড়ছে, আর এসে এসে আজিরোকে জোরদার একটা আঘাত করে এবং সাথে সাথে আহত করে ফেলে। এরই মধ্যে সুযোগ পেয়ে আজিরোর ভাই পেছন থেকে এসে বয়কার পিঠে একটা জোরে লাথি মেরে দেয়, আর হঠাৎ লাথিতে বয়কার পিঠে একটা মোচড় আসে। সে ব্যথায় নড়তে পারছিল না। সামনে আলমাকে দেখে সে কোনোভাবে নিজেকে সামলে আবারও ফাইটিং শুরু করে দেয়, আর আজিরো এবং তার ভাই দুইজনকেই হারিয়ে দেয়। দুই ভাই জ্ঞান হারিয়ে ফেলে বয়কার আঘাতে, আর এই দ্বিতীয় ফাইটেও বয়কা জিতে যায়। এইসব দেখে আবারও জোরোবো অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো ভাবতেই পারেনি যে বয়কা একসাথে দুইজনকে হারিয়ে দেবে। এরপর দেখা যায় জোরোবো রাশিয়ান একজন জেলারকে অনেকগুলো টাকা অফার করে, আর তার বদলে ক্র্যাশারকে এখানে নিয়ে আসার কথা জানায়। এখানে সেই অফিসার বলে ক্র্যাশার খুবই বিপজ্জনক একজন কয়েদি, তাকে জেল থেকে বাইরে বের করা খুবই বিপজ্জনক, আর আগেরবার এমনটা করতে গিয়ে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল, আর সেজন্য সে এবার এমন রিস্ক নিতে চাচ্ছে না। তবে এখানে জোরোবো অফিসারকে আরও জানায় যদি সে ক্র্যাশারকে নিয়ে আসতে পারে তাহলে টাকা তো পাবেই, তার সাথে পালিয়ে বেড়ানো মোস্ট ওয়ান্টেড আসামি ইউরি বয়কাকেও তার হাতে তুলে দেবে। আর এই কথা শুনে এবার অফিসার এই ডিলে রাজি হয়ে যায়। ক্র্যাশারকে আনবে বলে জেলার জোরোবোকে জানিয়ে দেয়। এদিকে বয়কাকে দেখা যায় সে ফাইট শেষ করে সোজা সেই কমিউনিটি সেন্টারে চলে আসে। তার শরীর ব্যথায় অবশ হয়ে আসছিল, তাও সে না থেমে অনবরত প্র্যাকটিস চালিয়ে যায়। এরই মধ্যে সেখানে আলমা চলে আসে, আর বয়কাকে বলে ভিক্টরও ঠিক এভাবে ফাইটিং শেষ করে সে প্র্যাকটিস করত, আর সে বলতো যে ফাইটের পর যখন পেশিতে ব্যথা থাকে সেই টাইমই হলো প্র্যাকটিসের জন্য পারফেক্ট টাইম। এরপর আলমা বয়কার পিঠে লাগানোর জন্য মলম দেয়, কিন্তু বয়কা ব্যথার কারণে নিজের হাতে কিছুতেই পিঠে মলম লাগাতে পারছিল না। আর এটা দেখে আলমা বয়কার পিঠে মলম দিয়ে মালিশ করে দেয়, আর বয়কাকে জানায় তার কারণে বয়কাকে এভাবে লড়াই করার কোনো দরকার নেই। সে বয়কাকে এই শহর ছেড়ে চলে যেতে বলে। এই কথায় বয়কা তাকে বলে, তাহলে তুমি কেন এই শহর ছেড়ে চলে যাচ্ছ না? অনেক দূরে চলে গেলে তো জোরোবো তোমাকে খুঁজেই পাবে না। এই কথা শুনে আলমা জানায় সে যদি এমনটা করে তাহলে এখানে থাকা সব বাচ্চাদের জীবন অন্যরকমের হয়ে যাবে, তারা সবাই নিজেদের জীবন বাঁচাতে খারাপ পথে চলে যাবে। তবে বয়কা আলমার কথার মানে বুঝতে পারছিল না। এটা দেখে আলমা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জোরোবো আলমার কাছে আসে, আর ভিক্টরের মৃত্যুর জন্য বয়কাকে দোষারোপ করতে শুরু করে, আর আলমাকে বয়কার বিরুদ্ধে করতে শুরু করে, আর জোর করে আলমাকে কিস করতে চায়, কিন্তু আলমা তাকে থামিয়ে দেয়। আর এতে জোরোবো রেগে আলমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর হুমকি দেয় যে বয়কা আবারও আসলে এই বাসে বয়কাকে শেষ করে ফেলবে। সে এই কথা বলে চলে যায়। পরদিন সকালে বয়কা আলমার ঘরে আসলে আলমা জিজ্ঞাসা করে সেদিন ফাইটে ভিক্টরের সাথে কি হয়েছিল। আর এখানে আলমা চাইছিল বয়কা তার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলুক যে এটা একটা দুর্ঘটনা ছিল আর ভিক্টরকে সে ইচ্ছা করে মারেনি। এখানে বয়কা জানায় সে তার জীবনে অনেক পাপ করেছে,
এমনকি তার জীবনের অনেকটা সময় তাকে জেলেই কাটাতে হয়েছে। আর সে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত, তবে সে কোনোদিনও কোনো মানুষকে মারার কথা কল্পনাও করতে পারেনি। আর সে ইচ্ছে করে ভিক্টরকে মারেনি। সে আরও জানায় সে খুব ভালো করেই জানে যে সে এইভাবে সাহায্য করলেও ভিক্টর আর ফিরে আসবে না, কিন্তু তাও সে নিজের ভুলের জন্য অনেক অনুতপ্ত ফিল করছিল। আর সেজন্য সে যে করেই হোক না কেন আলমাকে এখান থেকে মুক্তি দিতে চায়। এই কথা শুনে আলমা কান্না করে দেয় আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে আবারও ফাইট শুরু হয়। আর এবার বয়কার সাথে জোরোবর বিশেষ ফাইটারকে ডাকা হয়। আর এই লোকটা আগে থেকে জানতো যে বয়কার পিঠে ব্যথা, তাই সে ইচ্ছে করে বারবার বয়কার পিঠে আঘাত করতে শুরু করে। এত ব্যথা নিয়েও বয়কা আলমার মুখের দিকে তাকিয়ে হার মানে না। সে আবারও ফাইট চালিয়ে যায় আর এক লাথিতে ওই লোকটাকে মাটিতে ফেলে দেয় এবং সেই লোকটা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। বয়কার এমন ফাইট দেখে সেখানে থাকা সব অডিয়েন্স বয়কার জন্য উল্লাস করতে শুরু করে। আর এবার আলমাও আনন্দে কান্না করে দেয়। এখন বয়কাকে ইউক্রেনে ফিরে যেতে হবে। তবে সে যাওয়ার সময় সেখানে জোরোবা এসে পড়ে আর বয়কাকে বলে, তুমি ভালোই ফাইট করেছ, তবে এখন তোমাকে আমার আসল চ্যাম্পিয়নকে হারিয়ে দেখাতে হবে। এই কথায় বয়কা রেগে যায় আর বলে, আমি তো মাত্রই তোমার চ্যাম্পিয়নকে হারিয়ে দিলাম, তাহলে এখন আবার কার কথা বলছো? এই কথা জোরোবো জানায় সে আমার আসল চ্যাম্পিয়ন না। আর যদি বয়কা তার আসল চ্যাম্পিয়নকে না হারিয়ে এখান থেকে চলে যায় তাহলে সে আলমাকে মুক্তি দেবে না। এইসব শুনে বয়কা চাইলেও কিছু করতে পারছিল না। সে উপায় না পেয়ে জোরোবোর কথা রাজি হয়ে যায়। এদিকে এরই মধ্যে বয়কার ম্যানেজার তাকে কল করে জানায় সে যদি 10টার বাসে করে ইউক্রেনে ফিরে না আসে তাহলে সে ইউরোপিয়ান টুর্নামেন্টে কিছুতেই অংশ নিতে পারবে না। এই কথায় বয়কা বলে, কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় চলে আসব। এরই মধ্যে দেখা যায় সেই অফিসার ক্রাশারকে নিয়ে সেখানে হাজির হয়। এরপর বয়কার সাথে ক্রাশারের ফাইট শুরু হয়ে যায়। বয়কা অনেকভাবে ক্রাশারকে আঘাত করেই যাচ্ছিল, কিন্তু ক্রাশারের শরীর এতটাই শক্তিশালী ছিল যে এতে তার কোনো কিছুই হচ্ছিল না। তবে ক্রাশারের এক আঘাতে বয়কা পড়ে যায় আর তার মাথগার্ড ছিটকে বেরিয়ে যায়। এদিকে বয়কার এমন অবস্থা দেখে জোরোবো বেশ মজা নিচ্ছিল। অন্যদিকে আলমার দিকে তাকিয়ে বয়কা আবারও সাহস নিয়ে উঠে দাঁড়ায় আর আবারও সে ক্রাশারের উপরে হামলা করে দেয়, কিন্তু শক্তিশালী ক্রাশার তাকে উঠিয়ে নিচে ছুঁড়ে মারে। কিন্তু এত কিছুর পরেও বয়কা আলমার কথা ভেবে আবার উঠে দাঁড়ায় আর নিজের সব শক্তি দিয়ে ক্রাশারের উপরে হামলা করতে শুরু করে। আর দ্রুততার সাথে একের পর এক আঘাত করেই যাচ্ছিল। আর খুবই ভারী শরীর হওয়ার কারণে ক্রাশারও বয়কার এই ঘন ঘন ফাইটিং প্রতিহত করতে পারছিল না আর সে দুর্বল হতে শুরু করে। আর সেই সুযোগ নিয়ে বয়কা ক্রাশারের এক হাত এবং এক পা মুচকে ফেলে। এরপর এক জোরদার লাথি মেরে সেই রিং থেকে একেবারে নিচে ফেলে দেয়। ক্রাশার সেই জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে আর এইবার বয়কাও জয়ী হয়ে যায়। এইসব দেখে জোরোবো দ্রুত পুলিশকে খবর দিতে বলে আর সে নিজে আলমাকে জোর করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। বয়কা এসব দেখে থামাতে গেলে সেখানে থাকা গার্ডরা বেসবল ব্যাটের সাহায্যে অনেক মারাত্মকভাবে আহত করে বয়কাকে আধমারা করে ফেলে। এইসব দেখে আলমা বয়কার নাম ধরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর সেই চিৎকারে আবারও বয়কার জ্ঞান ফিরে আসে। আর সে উঠে সেই গার্ডদের একজন থেকে ব্যাট ছিনিয়ে নিয়ে তাদেরকে এক এক করে হারাতে শুরু করে। অন্যদিকে উপর থেকে সালবা বয়কার উপরে অনবরত গুলি করতে শুরু করে, যার ফলে বয়কার কাঁধে আর পায়ে গুলি লেগে যায়। বয়কাও থেমে না থেকে নিচে পড়ে থাকা একটা গান উঠিয়ে সালবার পায়ে গুলি করে দেয় আর সাথে সাথে সে উপর থেকে নিচে পড়ে যায়। এদিকে বাইরে দেখা যায় জোরোবো জোর করে আলমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। তবে সেই সময় সেখানে বয়কা চলে আসে। সে জোরোবোর দিকে গান পয়েন্ট করে, তবে জোরোবো আলমাকে মারার হুমকি দিয়ে বয়কাকে গান ফেলে দিতে বলে। বয়কাও আলমার কথা ভেবে গানটি ফেলে দেয়। জোরোবো বয়কাকে বলে, তোমার কি আছে, তুমি তো আলমাকে কিছুই দিতে পারবে না, তার চেয়ে ভালো হবে তুমি আলমাকে আমার কাছে ছেড়ে দাও, আলমাও তাহলে ভালো থাকবে। কিন্তু ঠিক সেই সময় আলমা জোরোবোর হাত কামড়ে ধরে আর এটা দেখে বয়কা জোরোবোর দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে তার আগে জোরোবো বয়কার পেটে গুলি করে দেয়, কিন্তু বয়কা থেমে থাকে না। সে সেই জোরোবোর উপরে ঝাঁপিয়ে পড়ে আর জোরোবোকে সেখানে গলা টিপে মেরে ফেলে। এরপর সে নিজেও মাটিতে পড়ে যায়। আলমা তখন দৌড়ে বয়কার কাছে আসে। বয়কা তখন আলমার দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে ক্ষমা করবে? কিন্তু আলমা কোনো উত্তর দেয় না। এরই মধ্যে সেই জায়গায় পুলিশও চলে আসে আর বয়কাকে অ্যারেস্ট করে তাদের সঙ্গে নিয়ে যায়। এরপর 6 মাস কেটে যায়। তারপর একদিন আলমা জেলে আসে বয়কার সঙ্গে দেখা করতে। আলমাকে দেখে বয়কা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে আলমাকে বলে, আমি তো আশাই করিনি যে তুমি আমাকে দেখতে আসবে। এরপর সে বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে। আলমা তখন তার সাথে একটা পেন্টিং নিয়ে আসে আর সেটাই দেখা যায় বয়কার ফাইটিংয়ের ছবি এঁকেছে বাচ্চারা। আলমা তখন হেসে দেয় আর এখানে আলমা বয়কার কাছে ক্ষমা চায় আর জানায় সে অনেক আগেই আসতে চেয়েছিল, কিন্তু তার সামনে দাঁড়ানোর মতো সাহসে করে উঠতে পারেনি। আলমা আরও বলে, আমি যখন প্রথম তোমাকে দেখতাম তখন তোমাকে একেবারেই আমি সহ্য করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে তুমি আমাকে এই বিশ্বাস করিয়েছ যে এখনও দুনিয়াতে ভালো কিছু বাকি আছে। আর আজকে আমি তোমাকে ধন্যবাদ জানাতে এখানে এসেছি। তুমি আমার জীবনে আমার সব স্বাধীনতা আর আমার সম্মান ফিরিয়ে দিয়েছ, আর আজকে আমিও তোমাকে তোমার ভুলের জন্য ক্ষমা করে দিলাম। আর এই কথা শুনে বয়কা খুব খুশি হয়ে যায়। এরই মধ্যে পুলিশ অফিসার এসে বয়কাকে সেখান থেকে নিয়ে যায়। দেখা যায় বয়কা আবারও সেই আন্ডারগ্রাউন্ড ফাইটিংয়ে অংশ নিচ্ছে। তবে এখন বয়কা শুধু জেতার জন্য খেলে না, সে নিজেকে সঠিক প্রমাণ করার জন্যই খেলে যাচ্ছে।
আর এই গল্পে দেখানো হয়েছে মানুষের জীবনে এমন কিছু লড়াই এসে পড়ে যেখানে শুধু শক্তি দিয়ে নয় বরং হৃদয় দিয়ে লড়তে হয়। আর বয়কার এই চরিত্র আমাদের এটাই শেখায় যে মানুষ যত বড় পাপ কাজই করুক না কেন, যদি সে চায় তাহলে যে কোনো সময় নিজের পরিবর্তন করতে পারে। আর গল্পটা এখানেই সমাপ্তি হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি এলমার জায়গায় থাকতে তাহলে কি করতে? আগে ভাগেই ক্ষমা করে দিতে নাকি শেষ পর্যায়ে এসে ক্ষমা করে দিতে? কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা তা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।